আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি মানুষের আচরণ এবং মানুষের সমষ্টিগত আচরণ অর্থাৎ সিঙ্গেল বিহেভিয়ার এবং কনস্টিটিউশনাল বিহেভিয়ার এক হবে না। একজন মানুষ নমনীয় হবে, মানবিক হবে, যতটা ক্ষিপ্ত দুর্দান্তই হোক না কেন, সামগ্রিকভাবে অন্যান্য একটি শক্তির কাছেও অনেকটা দুর্বল হবে। কিন্তু সেই মানুষেরই সমষ্টিগত যখন যৌথভাবে শক্তিতে রূপান্তরিত হয়, সে যে কোনোভাবেই হোক, যদিও একই ধর্মের অনেকগুলা মানুষ একত্রিত হয়ে একটি শক্তিতে রূপান্তরিত হয়, সেটা আচরণ ব্যক্তি আচরণ থেকে সেই সামগ্রিক শক্তির আচরণ আরও ভয়াবহ, ধ্বংসাত্মক, ক্ষিপ্ত রক্তারক্তির দিকে টেনে নিয়ে যাবে। একটি ভাষার মানুষও যে কোনো একটি মানুষের চেয়ে যখন ভাষাভাষীর মানুষ সামগ্রিকভাবে বড় ধরনের একটি শক্তিতে রূপান্তরিত হবে, সেখানে ধর্মের বাইরে এসেও বড় একটি শক্তিতে রূপান্তরিত হতে পারে। যদি সমগ্র বাংলাদেশ এবং সমগ্র পশ্চিমবঙ্গের যে বাংলাভাষী মানুষ আছে, এই ভাষাভাষীর মানুষ যদি একত্রিতভাবে সমষ্টিগতভাবে একটি শক্তিতে রূপান্তরিত হতে পারে, উইথ একেবারে শুভেন্দু বাংলায় কথা বলে, আমিও বাংলায় বলছি, আমরা যদি হিন্দিতে কথা বলার বাইরে চলে আসি, তাহলে আমরা বড় ধরনের একই শক্তিতে রূপান্তরিত হতে পারি। আমাদের বর্ণ এক, আমাদের সামাজিক কালচারগুলো শুধু ধর্মের গ্যাপটুকু বাদ দিয়ে দৈনন্দিন কর্মকাণ্ড সমস্ত কিছুই এক, অনেকটা মিলে যায় শুধু ধর্মের কালচার বা সংস্কৃতি বাদ দিলে। সেখানে গিয়েও আর এক ধরনের বেহিভ বা আচরণ করতে পারে। একটি দল, যে কোনো দল, রাজনৈতিক দল যদি একত্রিত হয়, সেখানে এক ধরনের পুঞ্জীভূত শক্তি আবির্ভূত হবে, যেটা কনস্টিটিউশনাল পাওয়ারে অত্যন্ত শক্তিশালী। সেটাও যে কোনো ধরনের মব সৃষ্টিতে, দাঙ্গা সৃষ্টিতে, হানাহানি, মারামারি বা আধিপত্য বিস্তারের বড় নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। শ্রেণী বিভেদ, আমি যদি কিছু গ্যাং যুবকরা যদি একত্রিত হয়ে একটি শক্তিতে রূপান্তর হতে পারে, আমাদের মতো বুড়ারাও যদি 2-4-500 একত্রিত হয়ে দাঁড়ায়, তাহলে 100 জনের বিরুদ্ধে এরাও অত্যন্ত শক্তিশালী ফাইট দিতে পারবে। এই যে ব্যক্তি বেহিব এবং কনস্টিটিউশন বা যৌথ যে বেহিব, এটা ডিপেন্ড করে কে কোন পর্যায়ে। আমরা 3 জন মানুষকে নিয়ে যদি ছোট করে চিন্তা ভাবনা করি, এক হচ্ছে বাংলাদেশের ফজা পাগল। এই ফজা পাগল একজন ব্যক্তি মানুষ হিসাবে যে ধরনের তিনি কথাবার্তা করেন, উদ্ধত্যপূর্ণ আচরণ, পুরনো মীমাংসিত কোনো ইস্যুকে সামনে এনে সেই স্বৈরার শাসক বলেন বা একটি বিতর্কিত ইস্যু নিয়ে নতুন করে আবার জটলা পাকান বা বিভেদ সৃষ্টি করেন মানুষের সাথে, ধর্মান্তরকে নিয়ে বা সামাজিক বন্ধনকে বিনষ্ট করেন। এই সেই ব্যক্তি পর্যায়ের যে দমভক্তি বা তাকে নিজের ব্যক্তিকে নিয়ে নিজের যে কথাবার্তা, এটা কিন্তু তার দলীয়ভাবে সে বিচ্ছিন্ন একজন ব্যক্তি, কিন্তু তার কথাবার্তার প্রতিফলন তার দল কিন্তু ঘটাচ্ছে না, বা দল তার এই কথাবার্তাকে খুব একটা কেয়ার করছে না। সে নিজেই নিজের অধপতন ডেকে আনছে বা পচে যাচ্ছে। তারপরেও কথা হলো, সে বড় একটি কনস্টিটিউশনাল ফর্মাল একজন রিপ্রেজেন্ট করে একটি দলের এবং সংসদ সদস্য হিসাবে, কিন্তু তার সেই দলীয়ভাবে তার সেই কথা বা তার সেই আচরণে কোনো একটা প্রতিফলন করে না। ঠিক তেমনি আমি যদি ওপারে যাই, শুভেন্দুর যে ব্যক্তি কথাবার্তা, ব্যক্তি দাম্ভিকতা, সেটা তার কনস্টিটিউশনাল পাওয়ারের ভিতরে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। দুইটা দেশের দুইটা চরিত্র দেখবেন। সেটা কীভাবে, তিনি ধর্মীয় স্ট্যান্ডবাজিকে রাজনীতির ভিতরে টেনে এনে সেই রাজনীতির বর্তমান সরকারকে একটি শক্তিশালী অবস্থানে রূপান্তর করছে এবং ধর্মকে ব্যবহার করে
রাষ্ট্রশক্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করছে, অর্থাৎ তার ব্যক্তিগত দম্ভক্তি বা ব্যক্তিগত যতটাই দাম্ভিকতা থাক সেটা রাষ্ট্রের শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কনস্টিটিউশনের একটি বড় স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে তার এই ব্যক্তি দাম্ভিকতাই। দুইটা দেশে দুই ধরনের। এখন আমাদের দেশে যেটা সরকার ওভারলোড করে যাচ্ছে এটা রাষ্ট্রের ক্ষতি হবে না, এটা কনস্টিটিউশনেরও কোনো ক্ষতি হবে না, দলেরও কোনো ক্ষতি হবে না। দু একটি পাগল ছাগল, সে নিজে বলছে আমাকে ফজা পাগল বলে, অর্থাৎ দু একটি পাগল ছাগল বিনোদনের জন্য আশেপাশে থাকলে খারাপ নয়। সে যাই করুক, ডন্ট কেয়ার টাইপ বা ইগনোর করে চলার মতো ক্ষমতা যদি সরকারের থাকে। কিন্তু ভারতে শুভেন্দুকে ইগনোর করে চলবার মতো ক্ষমতা মোদি রাখে। মোদি নিজেও একজন ক্রপটাল এবং সে রিজিওনাল সিস্টেমেটিককে ব্যবহার করে রাজনীতির ক্ষমতায় আছে এবং অত্যন্ত দাপটের সাথে। যদিও খুনি, রাহাজানি, প্রাণহানি, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মানুষ বিভিন্ন চিৎকারে রাতের অন্ধকারে দিক বিদিক দিশেহারা হয়ে যাচ্ছে, কখন কার ঘরে কে আগুন ধরিয়ে দিচ্ছে। এই যে রাজনীতির ভিতরে ধর্মকে এনে সাধারণ তারই দেশের আর একজন মানুষকে নাজেহাল করা, এটা দীর্ঘস্থায়ী হয় না। যে কোনো এক সময় এর যখন পতন হবে, এর অত্যন্ত এত শক্তিশালী একটি প্রতিপক্ষ এর বাইরে রুখে দাঁড়াবে যে এই সরকার দেশান্তরিত হবে। আজকে তারা পাশে আছে, তারাই এক সময়ের বিপক্ষে। অর্থাৎ মানুষের সেন্টিমেন্ট ঘুরতে খুব বেশি সময় লাগে না। মানুষ অত্যাচার দেখতে 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 সেই অত্যাচারের পাশে থাকা ব্যক্তিটিও একসময় তার ভিতরে ঘৃণাবোধ জন্ম নেয় যে আমার পাশে থাকা এই মানুষটি অত্যন্ত ঘৃণিত, যে মানবতাকে অগ্রাহ্য করে, যে মানুষকে ঘৃণা করে, যে শ্রেণী বিভেদ সৃষ্টি করে, যে ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের মানুষকে হত্যা করছে, খুন করছে। ইসরায়েলে যখন খুন হচ্ছিল, যুদ্ধ চলছিল ফিলিস্তিনিদের সাথে, অনেক ইহুদি ধর্মগুরুরা কিন্তু আপনার নেতানিয়াহুর বাইরে কথা বলেছে এবং এই হতাহতের পক্ষে বা যুদ্ধবিরতির জন্য তারা চেষ্টা করে গেছে। কিন্তু রাজনীতিবিদরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, অথচ ধর্মগুরুর বা ধর্মে কি বলে সেটা কিন্তু তারা দেখছে না। ধর্মে কি বলে, কি আদেশ নির্দেশ সেটা তারা পালন করছে না, কিন্তু সেই ধর্ম অবলম্বনকারী মানুষদেরকে ব্যবহার করে তারা নেতা। একসময় যখন এইসব কথাগুলো বুঝতে পারবে, চেষ্টা করবে মানুষ, তাদের ভিতরে অন্তর্নিহিত শক্তি জাগ্রত হবে, তখন এই স্ট্যান্ডবাজি করা রাজনীতি দিয়ে রাষ্ট্র শাসন করা বা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। আর একজন মানুষ দেখেন, ট্রাম্প, আর এক পাগল। সে দেশের আমেরিকা তো সৃষ্টির থেকেই একটি দুর্বৃত্তায়নের দেশ। আমেরিকাকে কিন্তু আবিষ্কার করেছিল কলম্বাস। আমেরিকার এরকম কোনো ইতিহাস নেই যে তার দেশের কেউ বাইরের জগৎকে আবিষ্কার করলো বা বাইরের জগতের জন্য সে বড় ধরনের কোনো উন্নয়ন বা আবিষ্কার করে জাতিগতভাবে সমৃদ্ধির পথ দেখিয়েছে। কলম্বাস এই আমেরিকাকে আবিষ্কার করেছিল এবং আমেরিকার দীর্ঘদিন কিন্তু কলম্বাসের দেশ দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশের কলোনি ছিল আমেরিকা। 200 বছরের অধিক সময় ধরে ব্রিটেন আমেরিকাকে শাসন করে গেছে, শোষণ করে গেছে। তারপরে আমেরিকা স্বাধীন হয়েছে। তো আমেরিকার তারপরের থেকেই সে খেপা কুকুরের মতো। সে কীভাবে চারিদিক থেকে ধন সম্পদ লুণ্ঠন করবে, লুট করে তার দেশে মানুষকে ধনীতে পরিণত করবে, সেটা নিয়ে ব্যস্ত। তো তার সেই বড় ব্যস্ততার ভিতরে যতটা ক্ষমতাশালী রাষ্ট্রপতি আসুক না কেন আমেরিকায়, ট্রাম্প কিন্তু তাদের চরিত্র থেকে সম্পূর্ণভাবে আলাদা। ট্রাম্পের যে ব্যক্তিবেহিক, এইটা আমেরিকার কনস্টিটিউশনের সাথে পুরাপুরি ম্যাচ করে না। আমেরিকার পররাষ্ট্রনীতি বলেন, আমেরিকার প্রতিরক্ষার কথা বলেন, অভিবাসন বলেন, অর্থনীতি বলেন, আমেরিকার যে ফান্ডামেন্টালি যে আপনার ডেমোক্রেসির যে একটা উদ্ভব ছিল আগে, সেটা কিন্তু উনি কিন্তু লিবারেল না, একেবারে কিন্তু কনজারভেটিভ মাইন্ডের। এবং তিনি এই কনজারভেটিভকে কীভাবে হুট করে দেখেন, তার এই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে তিনি ধর্মের যুদ্ধে রূপান্তরিত করবার জন্য বেশ কয়েকবার উদ্গ্রীব হয়ে ওঠে। মানে ধর্মকে তিনি যখন দেখেছেন যে ইরানের
মানুষ ধর্মপ্রাণ এবং ধর্মকে ব্যবহার করে অত্যন্ত শক্তিশালী একটি জাতিতে রূপান্তর হয়েছে। তিনি কিন্তু বারবার চেষ্টা করেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে তিনি ধর্মযুদ্ধ হিসাবে অভিহিত করুক এবং ধর্মযুদ্ধ হিসাবে পুরা খ্রিস্টীয়দেরকে একত্রিত করে তার বিপক্ষে যেন কোনো ফলাফল না যায় সেই চেষ্টা করেছিলেন। কিন্তু আমেরিকার মানুষ এটাকে ধর্মযুদ্ধ বলতে রাজি নয়, কারণ এই যুদ্ধের বড় লাভবান হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলরা হলো ইহুদি। সেখানে দেখেন ট্রাম্পের সেই কথা কিন্তু তারা মেনে নিতে রাজি হয়নি। তারা ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছে, অভিসংসদ আনবার জন্য তারা চেষ্টা করেছে এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করবার জন্য পর্যন্ত তারা তাদের যে কংগ্রেস ভবন ছিল বা কংগ্রেসম্যানদের যে আইন প্রণয়নের যে সভাসদ সেখানে পর্যন্ত টেনে এনেছিল। যে কোনোভাবেই হোক, হয়তো আপনার তার যে পার্টি রিপাবলিকান পার্টি হোক বা তাদের ভিতরে যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছে তারা অনেকভাবে চিন্তা ভাবনা করে দেখেছে যা অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে যদি আন্তর্জাতিকভাবে এই ধরনের আমরা শোতে চলে আসি তাহলে আন্তর্জাতিকভাবে আমরা লজ্জিত হব এবং আমেরিকার যে অভ্যন্তরীণ পাওয়ার মান সম্মান এটা ক্ষতি হবে। এই জন্য তারা যে কোনোভাবেই হোক চেপে গেছে এবং এর বাইরে পিছন থেকে ট্রাম্পকে আস্তে 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 স্লো পয়জনিংয়ে তাকে কিন্তু বেশ স্লো করা বা সেই যুদ্ধর মনস্তান্ত্রিক মানসিকতা থেকে তাকে বের করে নিয়ে গেছে। উনি নিজেই ডিক্লেয়ার দিয়ে যুদ্ধ থেকে সরে গেছে, তাকে সংকুচিত করে গুটিয়ে নিয়েছে এবং এখনও সে চেষ্টা করছে যে এই যুদ্ধে তার কতটুকুন ক্ষতি হলো, তার দেশের কতজন প্রাণ হারালো, তার দেশের কতটা আর্থিক ক্ষতি হলো বা কোন কোন জায়গায় রাজনীতিতে কি কি হারিয়েছে। একেবারে আমেরিকা কিন্তু সব হারিয়েছে। তার আমেরিকাকে ঘিরে যেসব বড় বড় সংগঠন, ইউরোপ কান্ট্রিদেরকে নিয়ে যেসব সংগঠন ছিল শক্তিশালী, তাদের G5 ছিল বা শক্তিশালী রাষ্ট্রগুলো, 5টা রাষ্ট্রকে নিয়ে তার যে পররাষ্ট্র একটি শক্তিশালী জোট ছিল, সব জায়গা থেকে কিন্তু আমেরিকা বিতাড়িত হয়েছে এই একজন রাষ্ট্রপতির জন্য। অর্থাৎ একজন পার্সোনাল ব্যক্তির যে বেহির আর যে কনস্টিটিউশন যে পাওয়ার সেটা এক নয়। আমি সেটা বোঝাতে চাচ্ছি। আমেরিকার যে কনস্টিটিউশন পাওয়ার তারা অ্যাপ্লাই করেছে সারা বিশ্বময়, সেটা কিন্তু একজন ব্যক্তি মানুষের জন্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 3 দেশের 3টি উপমা দিলাম। ফজাকে রাষ্ট্র বা তার দল কনস্টিটিউশনালি পাওয়ার দেয়নি যেন সে তার যে কথাবার্তা সেইটাকে সেই শক্তিতে রূপান্তরিত করে প্রতিশোধমূলক বা তাদের উপরে চড়াও হওয়ার, দলীয়ভাবে চড়াও হওয়ার, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে হেয় করার সুযোগ ফজলুর রহমান ফজাকে দেয়নি। অন্যদিকে শুভেন্দুকে রাষ্ট্র কনস্টিটিউশন পাওয়ার দিয়েছে তার ব্যক্তিগত কথার উপরে ভিত্তি করে। সে কিন্তু এই ধর্মীয় রাজনীতিকে ব্যবহার করে রাষ্ট্রকে শক্তিশালী করে তুলেছে এবং রাষ্ট্র তাকে যথাযথ জায়গায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়ে তাকে আরও কনস্টিটিউশনালি শক্তিশালী করে দিল যেন সে আরও নিধনযজ্ঞ চালিয়ে যেতে পারে, খুন খারাপি যেন তার নির্দেশ আদেশে পালিত হয়। এতে শুধু মুসলমানরাই পড়বে না, তৃণমূলে থাকা অনেক নিম্নবর্ণের হিন্দুরা তার এই আঙুল নির্দেশনার আওতায় আসবে এবং জ্বালাও পোড়ায়ের মধ্যে পড়ে যাবে। তাতে কি হবে? নিম্নবর্ণের হিন্দুরা একসময় ধর্মের বিরুদ্ধেই দাঁড়িয়েই কথা বলা শিখবে, কথা বলবে, সেই পথ সুগম করে দিল। অন্যদিকে ট্রাম্প তার ব্যক্তিগত যে ইমেজ, ব্যবসাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার অস্ত্র ব্যবসাকে সারা বিশ্বে ব্যবসায়ের আওতায় আনবার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, আমেরিকার কনস্টিটিউশনালি পাওয়ার তাকে কিন্তু দিল না, অ্যাপ্লাই করল না। তার দলও করেছে তাকে আত্মরক্ষার জন্য, তাকে বাঁচিয়ে রাখবার জন্য, দলটির ইমেজ যাতে নষ্ট না হয় এই জন্য তাকে সেভ করে গেল। কিন্তু সামগ্রিকভাবে আমেরিকা কিন্তু তার সেই কনজারভেটিভ মাইন্ডকে অ্যালাউ করেনি। এই জায়গাগুলো, অর্থাৎ একজন মানুষ ব্যক্তিগতভাবে রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে, একজন মানুষ ধর্মের জন্য
কতটা উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। একজন মানুষ শাসনভার গ্রহণ করেই সে কতটুকু সেই শাসন বা দায়িত্বর জায়গাটা অনুধাবন করতে পারলো, সেটা বোঝবার ক্ষমতা থাকতে হবে সেই জনগণকেও। জনাব তারেক রহমান কিছুদিন আগে একটি কথা বলেছেন তার সংসদের ওই চেয়ার দেখিয়ে, যে চেয়ারটি মাননীয় স্পিকার অত্যন্ত আগুনের উত্তপ্ত তাপের মতো গরম। অর্থাৎ এই চেয়ারের যে দায়িত্ব তিনি সেটা বুঝতে পেরেছেন এবং সেইটা রাখবার জন্য হয়তো তিনি সচেষ্ট। এই যে বোঝার ক্ষমতা, জনগণকেও বুঝতে হবে ওই চেয়ারে কাকে বসালে সে তাদের যে মনোভাব, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের দায়িত্ব তার উপরে অর্পিত হলে সে কতটুকুন বহন করার ক্ষমতা রাখে, সেইটুকু বুঝবার ক্ষমতা থাকতে হবে। ধর্ম দিয়ে নয়, বর্ণ দিয়ে নয়, ভাষা দিয়ে নয়, সমস্ত কিছু মিলে একজন মানুষ সামগ্রিকভাবে সমন্বয়িতভাবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তখন সে রাজনীতিবিদ। আর শুধু একটি জায়গাকে অবলম্বন করে যদি রাজনীতিতে স্ট্যান্ডবাজি করতে চায় সেটা সম্ভব নয়। সব কিছুকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না। অতিশয় অল্প সময়ের মধ্যে সেটা ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়াবে, সে দেশের জনগণের দ্বারাই নিষ্পেষিত হবে। অনেক রাষ্ট্রপ্রধানরা মারা যায়, দেশান্তরিত হয়। আমি শেষে এসে যেটা বলবো, বাংলাদেশ বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তার থেকে, সেই সরকারের ভিতর থেকে পুরা জনগণ দলের ভিতরেও একজন মানুষের ভিতরে অত্যন্ত খেপাটি অবস্থানে আছে। আমি নামই বলে দিই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিপক্ষে অত্যন্ত শক্তিশালী একটি জোরালো শক্তি মাঠে দাঁড়িয়ে আছে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। আরও কিছু মন্ত্রী এমপির কথা সামনে আসছে যারা সরকারের বাইরে গিয়ে অন্য কোনো রাষ্ট্রের সাথে গোপন আতাতে ব্যস্ত, গোপনের অন্য কোনো রাষ্ট্রের প্রধানদের সাথে বৈঠকে ব্যস্ত, ষড়যন্ত্রমূলক আরও কিছু ব্যক্তিকে নিয়ে গোপনে সরকারের ভিতরে বসেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত। এই ধরনের নাম সচরাচর আসছে এবং সরকার যদি সেটা অবহিত হয়, এই যে ব্যক্তিবিহীন পুরা জাতির শত্রুতে পরিণত হবে। আমি বারবার একটি কথা বলছি, এবার যদি সরকার কোনোরূপ জনগণের রোষানলে পড়ে পুরা সামগ্রিকভাবে সরকার এবং দলীয় প্রধান হবে না। যাদের নাম এই যে ষড়যন্ত্রের ভিতরে আসছে, যাদের নাম আসছে যে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সরকারের প্রতিনিধি, সরকারের কোনো দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে তারা গোপনে কথা বলছে, আলাপ করছে এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য বাইরের দেশ থেকে প্রধানমন্ত্রী বা কাউকে চাপ দেওয়ানো হচ্ছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সর্ব জায়গায়, এরা কিন্তু আস্তে আস্তে ফোকাসে চলে আসবে, পরিচিত ফেস হয়ে দাঁড়াবে। তখন ওই ঢাকামুখী হবে না জনগণমুখী হবে সেই সব মানুষের আবাসস্থলে, কর্মস্থলে। তখন ওই ব্যক্তিবিহেভের উপরেই তার উপরে জনগণের আচরণ নির্ধারণ করবে, রাষ্ট্রের বা সরকারের আচরণ না। সরকারের আচরণ জনগণ যখন দেখবে ভালো, সরকার ভালো চাচ্ছে, কিন্তু কাদের জন্য? ম্যাডাম খালেদা জিয়ার অধঃপতন হয়েছিল কাদের জন্য? তারেক রহমানের অধঃপতন বা তারেক রহমানের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রে লিপ্ত? সুষ্ঠু সাহসী সৎ সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে? কারা অন্য কোনো দেশের মতাদর্শকে আমাদের দেশের সরকারের উপরে প্রভাব বিস্তারের জন্য গোপনে আতাত করছে, গোপনে দেশের তথ্য পাচার করছে, গোপনে দাদা দিদি ডেকে নিজের সরকারের গোপন তথ্য পাচার করে সরকারকে দুর্বল রাখতে চেষ্টা করছে। এগুলো ভেসে আসবে। এখন মানুষ অনেক সচেতন। এই চেহারাগুলো যখন সামনে পুরোপুরি ভেসে আসবে এবং জনগণ জানতে পারবে কাদের জন্য সরকার ব্যর্থ হলো, তারা কিন্তু দেশে শান্তিতে থাকতে পারবেন না। একেবারে ব্যক্তি আচরণের সাথেই এদেশের পুরা জনগণ তাদের সাথে আচরণ করবে, যার জন্য আমার এই ভিডিওটি করা। আশা করি চিন্তার ভিতরে রাখবেন। আসসালামু আলাইকুম।